আপনারা যদি ট্রু ফলস নট গিভেনে আমার দেওয়া 5টা ফর্মুলা মেনটেন করতে পারেন তাহলে যে কোনো ট্রু ফলস নট গিভেনে আপনাদের শতভাগ সঠিক হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ এফর্টলেস আইএলটিএস এর নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব ট্রু ফলস নট গিভেন। আমরা জানি আইএলটিএস রিডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি কোশ্চেন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখন আমরা যদি ওভারঅল রিডিংয়ে ভালো একটা স্কোর করতে চাই তাহলে ট্রু ফলস নট গিভেনে ভালো করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রু ফলস নট গিভেনের জন্য স্পেসিফিক কিছু ট্রিক্স আছে যেগুলো আপনাদের জানতেই হবে, আর এই ট্রিক্সগুলো আপনাদের ওভারঅল ট্রু ফলস নট গিভেনে ভালো একটা অ্যাকুরেসি আনার জন্য অনেক হেল্প করবে। প্রথমে আমাদের ট্রু ফলস নট গিভেন কোশ্চেন পাওয়ার পর যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন হচ্ছে ইন অর্ডার কোশ্চেন টাইপ, মানে হচ্ছে 6 নাম্বার থেকে শুরু হবে, তারপর প্যাসেজের মধ্যে নিচের মধ্যে আপনার উত্তর পাবেন, কখনোই এটা সাফল হবে না। ধরেন 8 নাম্বারের উত্তরের আগে কখনোই 9 নাম্বারের উত্তর থাকবে না, আগে 8 নাম্বারের উত্তর থাকবে তারপর 9 নম্বর উত্তর। সো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ডের মধ্যে আছে নাম্বার, যেমন এখানে 1830 নাম্বার, ডেট, বিভিন্ন ডেট থাকে, সায়েন্টিফিক ওয়ার্ড, বিভিন্ন সায়েন্টিফিক ওয়ার্ড থাকতে পারে, তারপর ইনভার্টেড কমা, যেগুলো ইনভার্টেড কমার ভিতরে থাকে যেমন যেগুলো, তারপর ইটালিক অক্ষরে যেগুলো বেঁকানো অক্ষরে থাকে সেগুলো মোস্টলি নাউন। কিছু কিছু স্পেসিফিক নাউন আছে যেগুলো বড় হাতে লেখা থাকে, যেমন এই যে এই নামটা। সো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এগুলো আমরা সহজেই খুঁজতে পারি। আমাদের কিওয়ার্ড কী জন্য প্রয়োজন? কিওয়ার্ড এজন্যই প্রয়োজন আমাদের সময়টা বাঁচানোর জন্য, কারণ আমরা এই কিওয়ার্ডটা আইডেন্টিফাই করে আমরা স্কিম করে ডিরেক্ট ওই কিওয়ার্ড জোনে যাব, সব পড়বো না। আমরা যদি সব পড়তে যাই তাহলে কখনোই নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রু ফলস নট গিভেন কমপ্লিট করতে পারবো না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু প্রথম কোশ্চেনটা নট গিভেন থাকার সম্ভাবনা বেশি থাকে, কারণ যারা কোশ্চেনটা করেছে তারা আমাদের সময় কনজিউম করতে চায়, তাই প্রথম কোশ্চেনটা নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের একসাথে 2টা কোশ্চেন মাথায় নিয়ে এগোতে হবে। এখানে আমি এই কোশ্চেনটা পড়বো, পাশাপাশি 7 নাম্বারটা আমার মাথায় থাকবে, যাতে আমি 6 নাম্বার পড়তে যে হারিয়ে না যাই, যাতে আমাদের 6 নাম্বারটা সবসময় থাকে। যখন আমরা একটা কোশ্চেন পড়বো, এটা হোক প্রশ্নের, এটা হোক প্যাসেজ বা কোশ্চেন, আমরা একটা সেন্টেন্স পড়ে এটার একটা অর্থ খুঁজে বেড়ার ট্রাই করব। আমরা নির্দিষ্ট কোনো ওয়ার্ড দেখে অর্থ বোঝার ট্রাই করবো না, আমরা পুরো সেন্টেন্সটা পড়ে এটা থেকে একটা কমন অর্থ বোঝার ট্রাই করব, যেটা আমার ওভারঅল ভালো একটা স্কোর করতে সাহায্য করবে। তো এখানে আছে সিগনিফিকেন্ট নাম্বারস অফ থাইলোসিনস ওয়ার কিলড বাই হিউম্যানস ফ্রম দ্য 1813 অনওয়ার্ডস। তার মানে এখানে বোঝাচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলোসাইন্স, অনেকগুলো থাইলোসাইন্স মারা গেছিলো কাদের মাধ্যমে? হিউম্যানদের মাধ্যমে। তার মানে এখানে মেইন কথাটা হচ্ছে অনেকগুলো থাইলোসাইন্স মারা গিয়েছিল মানুষের মাধ্যমে, ফ্রম দ্য 1830s। তার মানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন প্যাসেজের মধ্যে যে জায়গায় 1830s আছে আমরা ডিরেক্ট ওইখানে চলে যাব, সব পড়বো না। তাহলে চলো আমরা প্যাসেজ যাই। আমরা জাস্ট 1830s খুঁজবো কোথায় আছে, এই পেজে নেই। দেখছেন আমার কিন্তু খুব ইজিলি পড়া হয়ে গেছে এই পেজটা, কারণ আমরা আমাদের কিওয়ার্ড জানি। এই দেখুন এখানে আমরা পেয়ে গেছি 1830s, তার মানে হয়তো বা এটার উত্তরটা এখানেই থাকবে। তো আমরা এখান থেকে পড়ি, দ্য ড্রামাটিক ডিক্লাইন অফ দ্য থাইলোসাইন ইন তাসমানিয়া। ডিক্লাইন মানে আমরা জানি কমে যাওয়া বা হ্রাস পাওয়া। which began in the 1830s and continued for a century, এটা চলমান থাকে 100 বছর পর্যন্ত, is generally attributed to the relentless efforts of sheep farmer and bound hung with shotguns. এখানে বাউন্টি বলতে বোঝায় এমন একটা সম্প্রদায় যারা টাকার বিনিময়ে পশু শিকার করে বা পশুকে হত্যা করে, এমন টাইপের। সো তার মানে বোঝাচ্ছে এখানে কিন্তু শিপ ফার্মার বা বাউন্টি হাং শটগানস মানে মানুষের দ্বারাই এই তাসমানিয়ান থাইলোসাইনগুলা ডিক্লাইন হয়ে যাচ্ছিল। তার মানে এখানে বলা হচ্ছে মানুষের দ্বারা। আর প্রশ্নে দেওয়া আছে থাইলোসাইন্স ওয়ার কিল্ড বাই হিউম্যান ফ্রম 1813 অনওয়ার্ডস। তার মানে এখানে এটার সাথে হিউম্যান আর এখানেও বলা হচ্ছে মানুষের কথা, তার মানে 2টা এগ্রিমেন্ট করেছে। তার মানে প্রশ্ন আর প্যাসেজ এগ্রি করেছে, তার মানে এটা হবে ট্রু। প্রথম উত্তরটা হবে ট্রু। দ্বিতীয়টাই আমরা চাই, several Thylacines were born in Jews during the late 80s. আমরা সাথে সাথে 3 নাম্বারটাও দেখে নেব, এখানে জন গোটস আছে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? several Thylacines
were born in Jews during the late 80s. লেট 80s বলতে 18 সালের শেষের দিক। সো আমরা প্যাসেজে ওইখানেই যাবো যেখানে 18 সালের শেষের দিকের কথা হচ্ছে। তার মানে several Thylacines were born in Jews during that late 80s। আচ্ছা, তাহলে আমরা এতে যাই, ডিরেক্ট আমরা চলে যাব 18 সালের লাস্টের দিক। কোথায় আছে? এই যে এখানে 1899, তার মানে এটা হচ্ছে লেট 80s। ঠিক আছে, তার মানে প্রথম থেকে পড়ি। There was only one successful attempt to breed a Thylacine in captivity at Melbourne Zoo in 1899। তারপর একটু পড়ি। This was despite the large numbers that went through some zoo, particular London's and Tasmanian Hobart Zoo। তার মানে এখানে বোঝা যাচ্ছে there was only one successful attempt to breed a Thylacine in captivity, মানে এখানে একটা মাত্রই প্রচেষ্টা কাজে লেগেছিল টু ব্রিড Thylacine in captivity, মানে চিড়িয়াখানার মধ্যে ক্যাপটিভেট করার জন্য একটা সাকসেসফুল বা একটা ব্রিডই সাকসেসফুল হয়েছিল থাকার জন্য। এখানে বলা হচ্ছে সেভারাল Thylacines, অনেকগুলো, তার মানে এটার সাথে এটা অ্যাগ্রি করছে না, জাস্ট এখানে একটা ব্রিডের কথা বলছে, এখানে বলছে সেভারাল, অনেকগুলো, তার মানে এটা হচ্ছে ফলস। তারপর আমরা যাই, জন গোলস প্রেডিকশন অ্যাবাউট দ্য Thylacine সারপ্রাইজ সাম বায়োলজিস্ট, মানে এখানে বোঝা যাচ্ছে জন গোলস তার প্রেডিকশন, তার অনুমান অ্যাবাউট দ্য থাইলোসাইনদের ব্যাপারে তার যে অনুমান সারপ্রাইজ সাম বায়োলজিস্টদের সারপ্রাইজ করেছিল বা অবাক করেছিল। তারপরে আমরা প্যাসেজে যাব, কোথায় যাব? জন গোল্ডস যেখানে আছে সেখানে আমরা যাব ডিরেক্ট, সব পড়বো না, আমরা তখন পড়েছিলাম এই পর্যন্ত, তো আমরা ডিরেক্ট যাই। এই যে জন গোটস, ঠিক আছে, আমরা পড়ি এখান থেকে। দ্য ফেমাস ন্যাচারালিস্ট জন গোটস ফরসো বলতে এখানে অনুমান করা, এখানে কিন্তু এই যে প্রেডিকশন আছে। সো ফরসো দ্য Thylacines demise when he published his Mammals of Australia between 1848 and 1863, writing, "The number of his singular animal will speedily diminish and extermination will have its full sway, and it will then, like the wolf of England and Scotland, he recorded as an animal of the past." তার মানে এখানে কিন্তু জন গোলসের প্রেডিকশনের ব্যাপারে Thylacine সারপ্রাইজড হয়ে গেছিল বায়োলজিস্টরা, এই সারপ্রাইজ রিলেটেড কোনো কথাই নেই এখানে। পরে দেখেন এখানে যে বায়োলজিস্টরা সারপ্রাইজ হয়ে গেছিল তার প্রেডিকশনে, এমন কোনো কথাই নেই। তার মানে যেহেতু এই রিলেটেড কথাটা প্যাসেজের মধ্যে নেই, তার মানে নট গিভেন, আমরা দিব নট গিভেন। আচ্ছা, তারপর আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। 9 নম্বরে আছে ইন দ্য আর্লি 90s, এখানে ইন দ্য আর্লি 90s আছে, তার মানে 1900 শতাব্দীর প্রথম দিকে, আর এখানে আছে লেট 80s, তার মানে 1800 শতাব্দীর শেষের দিকে। সো এগুলো আমাদের বোঝা লাগবে, এগুলো খুব বেসিক জিনিস। মেনি সায়েন্টিস্ট বিকেম ওয়ারিড, অনেকগুলো সায়েন্টিস্ট ওয়ারিড হয়ে গেছিল, আতঙ্কিত হয়ে গেছিল বা চিন্তিত হয়ে গেছিল অ্যাবাউট দ্য পসিবল এক্সটেনশন অফ দ্য Thylacine, মানে তারা চিন্তিত হয়েছিল পসিবল, সম্ভাব্য এক্সটেনশন, মানে Thylacines যে টিকে থাকার ব্যাপারটা বা তাদের বিলুপ্ত হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে তারা অরিড হয়ে গেছিল। সো আমরা এখানে চলে যাব ডিরেক্ট আর্লি 90s দিক। আমরা পড়েছিলাম এই পর্যন্ত, পরে এখান থেকে পড়ি আর্লি 90s কথা কোথায় দেওয়া আছে। যেখানে দেওয়া আছে ইন 1914। সো আমি মনে করছি এখানেই হয়তো বা আমাদের উত্তরটা থাকবে। সো আমরা এখান থেকে পড়ি প্রথম থেকে। However, there seems to have been little public pressure to preserve the Thylacine, nor was much concern expressed by scientists at the decline of this species in the decades that followed. তার মানে এখানে বলতেছে nor, মানে এখানে সায়েন্টিস্টরা এই ব্যাপারে কোনো কনসার্ন বা তাদের মধ্যে কোনো চিন্তাই ছিল না Thylacine কমে যাওয়ার ব্যাপারে। ইভেন এখানে পাবলিক যারা, ওরা অনেক প্রেশার করতেছিল এগুলো যাতে টিকে থাকে। সো এখানে মেইনলি কথাটা বোঝানো হচ্ছে সায়েন্টিস্টদের মধ্যে কোনো কনসার্ন বা তারা কোনো ওয়ারিড ছিল না। সো এই কথাটার সাথে আমাদের প্রশ্নের কথাটা ভিন্ন হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ফলস ইনফরমেশন। 9 নম্বর ফলস। আচ্ছা, আমরা এখন 10-এ চলে যাব। এখানে আছে টিটি ফ্লিন্স's proposal to rehome captive Thylacines on an island proved to be
ইমপ্র্যাকটিক্যাল। টিটি ফ্লেমস এটা আমাদের একটা নাউন, এটা আমাদের একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড আমরা সহজেই খুঁজে বের করতে পারবো আসলে উত্তরটা কোথায় হতে পারে। এখানে বলা হচ্ছে প্রপোজাল, তার যে প্রপোজাল টু রিহোম মানে পুনর্বাসন করার ক্ষেত্রে ক্যাপটিভ থাইলোসাইন্স অন অ্যান আইল্যান্ড প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল। তার যে পরিকল্পনা ছিল মানে থাইলোসিনদের ক্যাপটিভ করার জন্য বা গৃহবন্দী করার জন্য, তার অন অ্যান আইল্যান্ড একটা আইল্যান্ডের মধ্যে প্রুভ টু বি অ্যান ইমপ্র্যাকটিক্যাল, যেটা অযৌক্তিক বা ইমপ্র্যাকটিক্যাল হিসেবে আখ্যায়িত হয় তখন। তাহলে আমরা চলে যাব টিটি ফ্লেন্স কোথায় আছে সেখানে। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়েছিলাম। সো এই যে এখানে আছে টিটি ফ্লেন। সো এখান থেকে আমরা পড়ি, a notable exception was T.T. Flynn's professor of biologist at the University of Tasmania. In 1914, he was sufficiently concerned about the scarcity of the thylacine to suggest that some should be captured and placed on a small island. So এখানে বলতেছে he was sufficiently concerned, সে অনেক কনসার্ন ছিল বা চিন্তিত ছিল অ্যাবাউট দ্য স্কারসিটি, কমে যাওয়া অফ দ্য থাইলোসিনস, থাইলোসিনদের হ্রাস পাওয়ার ব্যাপারে সাজেস্ট দ্যাট, সে একটা সাজেস্ট করেছিল মানে সে একটা প্রপোজ করেছিল, যেখানে তার প্রপোজাল দিয়েছিল দ্যাট সাম শুড বি ক্যাপচার্ড অ্যান্ড প্লেস টু আ স্মল আইল্যান্ড। তার মানে এই পর্যন্ত কথাটা মিলে গেছে, টিটি ফ্লেমস প্রপোজাল টু রিহোম ক্যাপটিভেট থাইলোসিনস অন এ আইল্যান্ড, এই কথার সাথে এই পর্যন্ত কিন্তু মিলে গেছে, এই যে স্মল আইল্যান্ড পর্যন্ত কিন্তু মিলে গেছে। এখন এটাই কিন্তু ট্র্যাপ, অনেকে হয়তো বা এতটুকু পড়ে বুঝে ফেলবে এটার সাথে এটা অ্যাগ্রি করেছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছিল টু বি প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল, যেটা অযৌক্তিক বা অসংগতভাবে প্রমাণিত হয়েছিল আর কি। সো এই রিলেটেড কথা আছে নাকি সেটা আমাদের দেখা লাগবে। বাট ইট ওয়াজ not until 1929 with the species on the edge of extinction, with the species on the very edge of extinction, যেগুলো হচ্ছে এক্সটিংশনের একদম ধার প্রান্তে চলে গিয়েছিল, that Tasmanians Animals and Birds Protection Board Passed a motion। আচ্ছা, তার মানে এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছে এই রিলেটেড, এই যে তার যে প্রপোজালটা যে ইমপ্র্যাকটিক্যাল ছিল এই রিলেটেড কোনো কথা এখানে বলা নেই। এখানে শুধু বলা আছে হচ্ছে এটা যে সে যে ক্যাপটিভেট করতে চেয়েছিল ইনা ছোট একটা আইল্যান্ডে, সেই কথাটুকু বলা আছে। তার মানে এটার সাথে এই কথাটা মানে এই রিলেটেড কোনো কথা প্যাসেজের মধ্যে নেই, তার মানে এটা হবে নট গিভেন। 10 নম্বর উত্তর হচ্ছে নট গিভেন। তারপরে আমরা চলে যাই 11 নম্বরে। এখানে দেওয়া আছে there were still reasonable numbers of thylacines in existence when a piece of legislation protecting the species during their breeding season was passed। তার মানে এখানে বলা হচ্ছে there were still reasonable number of thylacines, যেখানে অনেক প্রায় রিজনেবল নাম্বার মানে অনেকগুলো থাইলোসাইন্স ছিল ইন এক্সিস্টেন্ট, ঠিক ছিল when a piece of legislation মানে পিচ অফ লেজিসলেশন বলতে বোঝানো হয় একটা আইন যখন পাশ করা হয়েছিল, আইন একটা নির্দিষ্ট আইন, প্রোটেক্টিং দ্য স্পিসিস ডিউরিং দেয়ার ব্রিডিং সিজন, মানে স্পিসিসগুলোকে রক্ষা করা কখন, ডিউরিং দেয়ার ব্রিডিং সিজন, যখন তাদের প্রজননের সময় হয় বা যখন তারা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, ওই সময়টার সময় ওয়াজ পাস্ট, মানে এই এমন একটা লেজিসলেশন মানে এমন একটা আইন পাস করা হয়েছিল। সো দেখি এই রিলেটেড কোনো কথা আছে কিনা প্যাসেজের মধ্যে। তো আমরা কোথায় যেয়ে খুঁজবো, এই যে সিজন, তাদের ব্রিডিং সিজন রিলেটেড বা লেজিসলেশন আইন রিলেটেড কোনো কথা আছে নাকি সেখানে যাবো। আমরা তখন পড়েছিলাম এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত পড়েছিলাম, বাট ইট ওয়াজ নট আনটিল 1929, আচ্ছা এই পর্যন্ত পড়েছিলাম তাসমানিয়ান অ্যানিমালস বার্ড। আচ্ছা, উইথ দ্য স্পিসিস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন, মানে একদম তাদের এক্সিস্টেন্সের শেষ প্রান্তে যে, দ্য তাসমানিয়ানস অ্যানিমালস অ্যান্ড বিগ বার্ড প্রোটেকশন বোর্ড ফার্স্ট এ মোশন, এই যে তার একটা মোশন মানে একটা আইন পাশ করে, protecting thylacines only for the month of December, which was though to be their prime breeding season, মানে ওই সময়টা হচ্ছে তাদের পারফেক্ট সময় ব্রিডিংয়ের বা প্রজননের সব থেকে পারফেক্ট সময়, এমন একটা আইন পাশ করা হয়েছিল কখন,
with with the species on the very edge of extinction, তাদের যখন একদম এক্সটিংশন বা টিকে থাকা একদম দ্বার প্রান্তে, যখন প্রায় তারা বিলুপ্ত হয়ে যাবে এমন একটা সময় এমন একটা আইন পাশ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন বলা হচ্ছে there were still reasonable numbers of thylacines, এখানে অনেকগুলা reasonable of thylacines ছিল in existence টিকে ছিল when a piece of legislation protecting the species during their breeding season was passed। তার মানে এখানে বলা হচ্ছে অনেকগুলা ছিল, বাট এখানে বলা হচ্ছে একদম দ্বার প্রান্তে, তাদের বিলুপ্তির দ্বার প্রান্তে, তার মানে এখানে বেশি একটা ছিল না। তার মানে এই ইনফরমেশনটা ফলস, কোশ্চেনের সাথে প্যাসেজের ইনফরমেশনটা ফলস। তারপর আমরা চলে যাব 12 নম্বরে। From 1930 to 1936 the only known living thylacines were all in captivity। তার মানে এখানে বোঝাতে যাচ্ছে 1930 থেকে 1936 সালে দ্য অনলি নোন লিভিং থাইলোসিন, যেই থাইলোসাইন্সটা টিকে ছিল, ওয়ার অল ইন ক্যাপটিভিটি, তারা সবাই ক্যাপটিভিটি মানে বদ্ধ বা একটা বন্দি অবস্থায় ছিল বা জুতে ছিল, এই টাইপের রিলেটেড একটা কথা বলতেছে। দ্য অনলি নন লিভিং থাইলোসিন্স ওয়ার অল ইন ক্যাপটিভিটি, দেখে এই রিলেটেড কথা আছে নাকি 1930 থেকে 36 ভিতরে কথা। আমরা এখানে চলে যাই ডিরেক্ট, এই যেখানে 1930 আছে, তাহলে আমরা এখান থেকে পড়ি। দ্য লাস্ট নোন ওয়াইল্ড থাইলোসাইন টু কিল্ড ওয়াজ শুট বাই আ ফার্মার, মানে লাস্ট যে থাইলোসাইনটা ছিল সেটা মেরে ফেলেছিল একজন ফার্মার ইন দ্য নর্থ ইস্ট অফ তাসমানিয়া ইন 1930, leaving just captive specimens. Official protection of the species by Tasmanian government was introduced in July 1936, 59 days before the last known individual died in Hobart Zoo on 7th September 1936। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে লাস্ট থাইলোসিনটা ছিল সেটা একটা ফার্মার মেরে ফেলেছিল, লিভিং জাস্ট ক্যাপটিভ স্পাইসম্যান, জোর মধ্যে যেগুলো অবস্থিত ছিল থাইলোসাইন্স ওইগুলো বাদে বাকি সব মেরে ফেলা হয়েছিল, জাস্ট যেটা একটা ছিল সেটাই ফার্মার মেরে ফেলেছিল। আর এখানে বলা হচ্ছে এতর ভিতরে দ্য অনলি নোন লিভিং থাইলোসাইন্স ওয়ার অল ইন ক্যাপটিভিটি, তার মানে ক্যাপটিভিটির মধ্যে ছিল বা জোর মধ্যে ছিল, তার মানে এই কথার সাথে প্যাসেজের কথা অ্যাগ্রি করেছে, দ্যাট মিনস ইটস ট্রু। সো লাস্টের ডে আমরা চলে যাই 13 নম্বর। Attempts to find living thylacines are now rarely made, মানে যে attempts to find খোঁজার যে প্রচেষ্টা লিভিং থাইলোসাইন্স আর নাও এখন রেয়ারলি মেড, মানে এখন নাই বললেই চলে আর কি, খুবই কম। তো এই রিলেটেড কথা আমরা আছে নাকি পড়ি, সেই পর্যন্ত পড়েছিলাম, এখান থেকে পড়ি। There have been numerous expeditions and searches for the thylacine over the years, none of which has produced definitive evidence that thylacines still exist. The species was declared extinct by the Tasmanian government in 1986। তার মানে এখানে বলা হচ্ছে the species was declared extinct, মানে যে স্পিসিসগুলো যে এক্সটিংক্ট হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে এই ব্যাপারটা তাসমানিয়ান গভর্নমেন্ট 1986 সালেই তাদের কথায় ডিক্লেয়ার করে দেয় বা ঘোষণা করে দেয়, এটার ব্যাপারে নাই। বাট এই দুই লাইনের ভিতরে কিন্তু এই যে তারা যে এখন খুঁজছে বা অ্যাটেম্পটস টু ফাইন্ড লিভিং থাইলোসাইন্স আর নাও নিয়ারলি মেড, এই ব্যাপারে মানে বর্তমানে যে খুঁজছে এই রিলেটেড কোনো কথা কিন্তু নাই, কারণ 1986 সালেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল এই থাইলোসাইন্স এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে তাসমানিয়ান গভর্নমেন্ট। সো এই রিলেটেড কথা যেহেতু নেই, তার মানে লাস্টের কোশ্চেনটা হবে নট গিভেন। এভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা ভালো করে অ্যান্সার করে ফেলতে পারবেন, সব পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড নিয়ে জাস্ট ওইখানে ডিরেক্ট চলে যে অর্থটা সেন্টেন্সের অর্থটা মিলাবেন, তাহলেই ইজিলি অ্যান্সার করতে পারবেন। ডোন্ট রিড অল জাস্ট স্কিম টিল গেট কিওয়ার্ড, যখন কিওয়ার্ডটা খুঁজে পাবেন তখনই পড়া শুরু করবেন। ফোকাস অন সেন্টেন্স মিনিং নট এনি পার্টিকুলার ওয়ার্ড, শুধু সেন্টেন্সটার মিনিংয়ের উপর ফোকাস করবেন, নির্দিষ্ট একটা ওয়ার্ড দেখে অর্থ বোঝার ট্রাই করবেন না, তাহলে ভুল হবে। এবং সর্বশেষ যে টিপস সেটা হচ্ছে ডোন্ট রিলাই অন এক্সাক্ট ওয়ার্ড, আপনি একটা ওয়ার্ডের সাথে প্যাসেজের একটা ওয়ার্ড কখনো মিলাবেন না, কারণ এটা হচ্ছে একটা ট্র্যাপ। ডিপেন্ড অন সিনোনিমস, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সিনোনিমের মিল করবেন, কিন্তু সেম দুইটা ওয়ার্ড কখন মিল করতে যাবেন না, তাহলে ভুল হবে।
সো থ্যাঙ্কস ভেরি মাচ। আজকের জন্য এটাই ভিডিও ছিল। আশা করছি আপনাদের এই প্যাসেজটা খুব সহজেই বুঝতে পারবেন, এবং ট্রু ফলস নট গিভেন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে সেটা সলভ করার ট্রাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।